শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না বলছেন মাহমুদুর রহমান মান্না। এরপর জানিয়ে দেব সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আরো জানিয়ে দেব স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না বলছেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না, তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনে কাজ করা উচিত। মান্না বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা, মানুষ সংস্কার চায়, ভোটও চায়, তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না, তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা। তিনি বলেন, দেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ দরিদ্র, এর মধ্যে 6 কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে 1000 টাকা করে দেয়া হবে। এক পরিবারে 4 জন থাকলে 4000 টাকা দেয়া হবে। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকারে কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু সরকার যত কথা বলবে তত ভালো কাজ হবে। এ সময় যতটুকু সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্য কাজ করেননি, তিনি ক্ষমতা ছেড়ে দেয়ার মানুষ ছিলেন না। যখন মানুষকে গুলি করে আন্দোলন দমানো যাবে না বলে সেনাবাহিনী জানিয়েছে, তখন যান নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বিদেশিরা তাকে টাকা ধারও দেয়নি। তবে ডক্টর ইউনূসকে $8 বিলিয়ন অনুদান দিয়েছে। যে বিদেশিরা শেখ হাসিনার সময় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, তারা ডক্টর ইউনূস আসার পর আবারও টাকা পাঠাতে শুরু করেছে। সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকায় সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না। বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন। সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনার উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, আমরা এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না। প্রেস উইংয়ের বার্তায় আরো উল্লেখ করা হয়, নুরুল কবির দীর্ঘ কর্মজীবনে দেশের একজন সম্মানিত সম্পাদক। সততা ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করা গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, সবসময় যুক্তি নিয়ে কথা বলায় প্রধান কণ্ঠস্বর। উল্লেখ্য, সাংবাদিক নুরুল কবির কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে 18 নভেম্বর শ্রীলঙ্কা গিয়েছিলেন। 22 নভেম্বর দেশে ফিরেন তিনি। শহীদ ডাক্তার ফয়েজ সহ সকল শহীদের রক্তস্নাত পথ ধরে আওয়ামী লীগ বাকশালীদের রাজনীতি থেকে চিরতরে বিদায় ও মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডক্টর রেজাউল করিম বলেন, ছাত্র জনতার বিপ্লবে প্রায় 4 মাস হলেও পতিত স্বৈরাচারের প্রতিভূতদের বিচারের ক্ষেত্রে আশাবাদী হওয়ার মতো কোনো অগ্রগতি নেই, বরং তারা অর্জিত বিজয়কে নেশাত ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা কখনো আনসারের ছদ্মবেশে, কখনো সংখ্যালঘুর ছদ্মবরণে, আবার কখনো পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যানারে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন নতুন করে ভিন্ন আঙ্গিকে ষড়যন্ত্র শুরু করেছে। তাই এসব মানবতা বিরোধীদের, অপরাধীদের বিচারের জন্য কোনোভাবেই কালক্ষেপণের সুযোগ নেই। তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতা বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দেশে সকল প্রকার বৈষম্যের অবসান, কিন্তু আগস্ট বিপ্লবের পরও দেশের সর্বক্ষেত্রে বৈষম্য বিরাজমান। মূলত মানব বর্বরচিত মতবাদের মাধ্যমে মানুষের কল্যাণ ও মুক্তি কোনোভাবে সম্ভব নয়। জামায়াতের দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত দীর্ঘদিন ধরে দেশের মানুষের মাঝে যে আদর্শ প্রচার করেছে, সময়ের ব্যবধানে তার অপরিহার্যতা প্রমাণ হয়েছে। জামায়াত নির্বাচন
নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের প্রয়োজনের কথা অনুভব করলেও অপর রাজনৈতিক দলগুলো তা মোটেই আমলে নেয়নি, কিন্তু পরবর্তী তা সকলের কাছেই জিকিরে পরিণত হয়েছিল। বিগত 53 বছর ধরে জামায়াত দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে দেশে ক্ষুধা, দারিদ্র, অর্থনৈতিক বৈষম্যের অবসান হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন। তিনি ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতকে সমর্থন দিতে লক্ষ্মীপুরবাসীর প্রতি আহ্বান জানান। আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনা এই বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে। 1 মিনিট 39 সেকেন্ড ওই অডিওতে শেখ হাসিনা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পরে আবু সাইদকে 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা। শেখ হাসিনা আরো বলেন, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করেন। শেখ হাসিনার এই দাবি কতটুকু সত্য? 16 জুলাই দৈনিক কালের কণ্ঠে 4:13 প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্কারের 4:13 আবু সাইদকে মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেয়া ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছে। তবু আবু সাইদকে বিকেল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। 16 জুলাই দুপুর 2:16 শুরু হওয়া লাইভটির 1 মিনিট 55 সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এরপরেই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। আবু সাইদকে মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার 16 জুলাই বিকেল 4:01 প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি বলা হয়, আবু সাইদকে মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা 2:30টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেননি, তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছে তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। দৈনিক প্রথম আলোর 16 জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা 2টার দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর আরেফিন। ময়নাতদন্ত রিপোর্টে কি আছে? শেখ হাসিনা সরকার পতনের প্রায় 1.5 মাস পর সেপ্টেম্বরের শেষ দিকে আবু সাইদের মৃত্যু 2 মাস 8 দিন পর তার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম উল্লেখ করেন, সাইদের শরীর জুড়ে ছর্রাগুলির চিহ্ন ছিল। গুলি ঢুকে তার শরীরের ভেতরে বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। তাছাড়া খাদ্যনালী ও উরুর রক্তনালীতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আবু সাইদের মৃত্যু নিয়ে ডাক্তার রাজিবুল ইসলাম যমুনা টিভিকে বলেন, ফরেনসিক টার্মে ছর্রাগুলি 10 থেকে 30 মিটার দূর থেকে করা হলে সেটাকে আমরা লেখাল বলি। 10 মিটারের দূর থেকে গুলি করায় তার শরীরের ভেতরে কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মামলার অভিযোগে কি বলা হয়েছে? সরকার পতনের আগে 17 জুলাই রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় আবু সাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়। তবে ওই ঘটনার এসআই ভূবৃত্তি ভূষণ রায়ের আগের রাত 11:35 এজাহার দাখিল করেন, কিন্তু 17 জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয়। এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য 3:05 ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।